বিহারের সেরা ট্যুরিস্ট আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল রাজগীরের নালন্দা ও পাওয়াপুরী। রোভার্স ব্লকের আজকের পর্বে আমি দেবু আপনাদের ঘুরে দেখাবো সেই জায়গাগুলি। সাথে থাকবে উল্লেখযোগ্য আরও 4টি দর্শনীয় স্থান, থাকবে সব তথ্য। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের এই সিরিজের আগের পর্বগুলি যদি দেখে না থাকেন তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের পঞ্চম দিনের জার্নি স্টার্ট হয়ে গেছে আর এখন সকাল 9টা মতো বাজে। আমরা বেরোলাম হোটেল থেকে চেক আউট করে। আজকে আমরা যে যে জায়গাগুলো ঘুরবো সেগুলো ঘুরে নিয়ে একেবারে চলে যাবো স্টেশনে। এখন আমরা পাশের রেস্টুরেন্টে গিয়ে আগে ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা আমাদের জার্নি স্টার্ট করবো। ব্রেকফাস্ট করে নিয়ে এবারে আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি, যে গাড়িটা আমরা বুক করেছি। কেন গাড়ির দিকে যাচ্ছি, কেন আমরা হোটেল থেকে গাড়িতে উঠিনি, সেটা গাড়িতে যেতে আপনাদেরকে জানাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এটাতে করি এখন আমাদের যে সাইট সিন গুলো আজকের রয়েছে, নালন্দা, পাওয়াপুরী এবং আরো 4টে জায়গা, সেইগুলো করব। তাহলে চলুন এই গাড়িতে উঠে পড়ি এবার। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। তো এবার আপনাকে বলি যে আমরা প্রথমে কেন টোটোয় করে হোটেল থেকে বেরিয়েছি। তো স্টেশনের সামনে যে হোটেলগুলো থাকে না, সেগুলো একটু কমিশন খায়, তাহলে এতে গাড়িওয়ালার একটু সমস্যা। তো সেই জন্য আমাদের গাড়িওয়ালা একটু এগিয়ে দাঁড়িয়েছিল, আমাদের টোটোয় করে আমরা ওই জায়গায় এসে গাড়িতে উঠে এসেছি। এই হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এখন এখান থেকে আগে যাবো হচ্ছে পাওয়াপুরী। এখান থেকে সেটা ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার মতো। তারপর সেখান থেকে আমরা নালন্দার দিকে যাব, যেটা ওখান থেকে 15-16 কিলোমিটারের মধ্যে। আপনারা যদি সরাসরি রাজগীর আসতে চান তাহলে আপনাদেরকে নামতে হবে হচ্ছে বখতিয়ারপুর স্টেশনে। তারপর সেখান থেকে গাড়ি ধরে আপনাদেরকে রাজগীর পৌঁছাতে হবে। এবারে এই রাজগীর পৌঁছানোর আরেকটা উপায় হচ্ছে যে ডিরেক্ট রাজগীরের স্টেশনের ট্রেনও রয়েছে, বাট সংখ্যায় খুবই কম এবং সার্ভিসও খুব একটা ভালো না, তাই আমি সেটা রেকমেন্ড করছি না। বখতিয়ারপুর স্টেশন থেকে আসাটাই সব থেকে সেফ, কারণ ওখানে ট্রেনের অপশনটা অনেক বেশি থাকে আর সার্ভিসও ভালো থাকে। যেহেতু আমরা আজকে এখান থেকে সবকটা সাইট সিন করে সোজা ট্রেনের দিকে রওনা দেবো, তাই আমাদেরকে পুরো লাগেজ নিয়ে বেরোতে হয়েছে। আর সেই কারণেই আমরা সেভ্রেলেট গাড়িটা বুক করেছি, মানে বড় গাড়ি, যাতে আমরা আমাদের লাগেজগুলো রাখতে পারি। আপনারা যদি ছোট গাড়িও চান, 4 সিটারের গাড়ি যেগুলো, সেগুলো বুক করতে পারেন। সব গাড়ি ওখানে অ্যাভেলেবেল। এটা একটা সুবিধা রয়েছে, যদি আমরা বাস স্ট্যান্ডের কাছে থাকেন সেখানে থাকলে এটা একটা সুবিধা। তবে এখানে একটা জিনিস বলতেই হয়, এখানকার যে হাইওয়ে গুলো রয়েছে বা এমনি নর্মাল যে রাস্তাগুলো, সেগুলো কিন্তু খুব পরিষ্কার এবং ভালো, মানে খুব এবড়ো খেবড়ো নেই। ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু পরিষ্কার। দু একটা জায়গায় একটু এবড়ো খেবড়ো রয়েছে, সেটা তো সব জায়গাতেই থাকে, বাট ম্যাক্সিমাম রাস্তাটা খুব ভালো। মানে 4 হুইলার বলুন, 2 হুইলার বলুন, নর্মাল গাড়ি যাওয়ার জন্য একদম পারফেক্ট। আমরা এসে পৌঁছালাম পাওয়াপুরীর সামনে। তো এবারে আমরা সেখানে ঢুকছি, চলুন। এই পাওয়াপুরী হচ্ছে সেই জায়গা যেখানে মহাবীর জৈন, মানে জৈনদের শেষ তীর্থঙ্কর, তিনি এখানে মহানির্বাণ লাভ করেছিলেন। আর এই পাওয়াপুরী, এই শব্দটার অর্থই হচ্ছে পাওয়া মানে প্রথম পাওয়া, আর পুরী মানে অন্তিম। তো সেই হিসাবে পাওয়াপুরী নামটা এসছে। এখানে প্রচুর হাঁস রয়েছে, হাঁসগুলোর নামগুলো আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। মনে করা হয় যে মহাবীর জৈন দিওয়ালি উৎসবের রাতে কার্তিক অমাবস্যায় এখানে মহানির্বাণ লাভ করেছিলেন। তো সেই জন্য তারপর থেকে এখানে প্রতি বছর মহোৎসব হয়। আর এই মহোৎসবটি অর্গানাইজ করে আমাদের এখানকার
যে বিহার সরকার এবং তার সাথে সাথে এই নালন্দা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে ওনারা এটা করেন। এবং এই যে প্রোগ্রামটা হয়, মানে এই মহোৎসবটা, এটা প্রতি বছর 2 দিন ধরে হয়। কিন্তু এখানে মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড, তো সেই জন্য আমি ভেতরে কোনো রকম ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দিলাম। আর এই যে মন্দিরটা দেখছেন, এটাকে বলা হয় জল মন্দির, মানে পাওয়াপুরি জল মন্দির। কারণ জল মন্দির কেন বুঝতেই পারছেন, দেখুন আমার পেছনে পুরো সিনারিটা কিরকম, চারদিকে জল, তার মধ্যিখানে হচ্ছে মন্দির, তো সেই জন্য জল মন্দির। পাওয়াপুরি দেখে এখন আমরা এগিয়ে চলেছি নালন্দার উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার যেতে লাগবে। সময় কতক্ষণ লাগে দেখা যাক। রাজগীরে ঘুরতে এসে যা বুঝলাম সেটা হচ্ছে যে এর আগে তো পাটনা গেছি, সেখান থেকে গয়া, বোধ গয়া, এইসব জায়গাগুলো গেলাম, এগুলো আপনাদেরকে আগের পর্বে অলরেডি দেখিয়েছি। কিন্তু এই 3-4টে জায়গা ঘুরে যা বুঝলাম, রাজগীর বাকিগুলোর তুলনায় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। পাটনা আমার একদমই ভালো লাগেনি, মানে শহরের যা কন্ডিশন সেইটা আমি বলতে চাইছি। রাস্তাঘাট খুব অপরিষ্কার, হোটেল রুম চট করে পরিষ্কার রুম পাওয়া একটু চাপ, মানে আপনাকে মিনিমাম 2-2.5 হাজারের ওপর যে রুমগুলো হয় সেই রকম টাইপের হোটেলে যেতে হবে, তবেই আপনি মানে ভালো একটু পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন। মানে বাজেট ট্যুর করা একটু মুশকিল ওইখানে, যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারগুলো নিয়ে একটু সেন্সিটিভ হন। কিন্তু রাজগীর সেই তুলনায় অনেক বেটার জায়গা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে অনেক অ্যাভেলেবিলিটি বেশি। সব রকম রেস্টুরেন্ট, খাবার দোকান, হোটেল সবই পাবেন। এই যে জায়গাটা দেখছেন, এই যে মন্দিরের মতো করা আছে, এটা হচ্ছে মহাবীরের প্রথম সাধনাস্থল। এই জায়গায় উনি প্রথম সাধনা করেছিলেন। তো নালন্দাতে ঢোকার আগে আমরা নালন্দার আশেপাশে যে 4টে জায়গা বলেছি সেই জায়গাগুলোকে আগে ঘুরে দেখাচ্ছি, কারণ এইগুলো নালন্দা থেকে আরেকটু এগিয়ে যেতে হয়। তো আমরা ফিরতি পথে নালন্দাতে ঢুকবো। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে শিল্পগ্রাম বা ক্রাফট ভিলেজও বলা হয়। তো চলুন দেখা যাক ওখানে গিয়ে কি কি আছে দেখার মতো। আচ্ছা, ওখানে আমাদের গাড়িটা রাখা রয়েছে, আর এই হচ্ছে শিল্পগ্রামের গেট। আমরা আগে এখানে ঢুকবো, এইখানে ঢুকে ভেতরে কি আছে দেখে তারপর বেরোবো। বেরিয়ে এই যে দেখছেন টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টারে টিকিট কেটে আমাদেরকে যেতে হবে এই যে পেছন দিকে এই সাইডে রয়েছে জীবন সাঙ্গের মেমোরিয়াল, সেই দিকে। আগে চলুন শিল্পগ্রামে ঢুকি। এখানে যে মূর্তিগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমাম মার্বেল ডাস্ট দিয়ে তৈরি। সব স্টোন ডাস্টের, আর বাইরে যেগুলো দেখালাম ওগুলো সব হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের। তো স্টোন ডাস্টের যেগুলো সেইগুলোকে আপনারা ওয়াশ করতে পারবেন, না ধুতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এখানে দামটাও খুব কম, মানে এখান থেকে কিন্তু লোকজন পাইকারি দরে কিনে নিয়ে যায়, দিয়ে মার্কেটে বেচে। এখানে মূর্তিগুলোর দাম বেশ কম, মানে বাইরে মার্কেটের তুলনায়, কারণ বুঝতেই পারছেন যে এখানে এরা তৈরি করে।
আর তার সাথে একটা বড় ব্যাপার হচ্ছে আপনার বার্গেন স্কিলের উপরও ডিপেন্ড করবে যে আপনি আরো কমে পেতে পারেন। কারণ আমরা মোটামুটি 600-650 টাকার জিনিস কিনলাম, তো সেটা বার্গেন করে আমরা 450 নেমেছি। তো বার্গেন করলে কিন্তু দাম কমবে, ওরা প্রথমে বলবে ফিক্সড প্রাইস, বাট আপনি যদি বার্গেন করতে পারেন এবং অনেকগুলো জিনিস নেন তাহলে দাম ওরা কমিয়ে দিচ্ছে। কিন্তু এখানকার ম্যাক্সিমাম জিনিসই মার্বেল ডাস্ট নইলে বা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি। আর কিছু কাজ রয়েছে যেগুলো মোল্ডে তৈরি, আবার কিছু আছে হাতে করে ওরা ফ্রেম করে তৈরি করেছে, খোদাই করে। তো দাম সেই হিসাবেও কিন্তু কিছুটা ডিপেন্ড করছে। তবে আমার মনে হয় প্লাস্টার অফ প্যারিসের জিনিস নেওয়ার থেকে মার্বেল ডাস্টের জিনিস নেওয়া একটু বেটার, কারণ আপনি ওটাকে পরিষ্কার করতে পারবেন, ধুতে পারবেন। প্লাস্টার অফ প্যারিসের জিনিস নিয়ে কিন্তু সেটা সম্ভব না। এটা হচ্ছে এনাদের ওয়ার্কশপ। বাইরে ভেতরে অনেকগুলোই রুম আছে দেখছি, সব জায়গাতে এখানে কাজ করা হয়, তো অবস্থা খুবই খারাপ। প্যারিসের কাজ চলছে এখানে, প্যারিস গুলো হচ্ছে। ওই যে ছাঁচ রয়েছে, ওই ছাঁচ গুলো ঢালা হয়। তো শিল্পগ্রামে তো এসে অনেক কিছু কিনলাম, ক্রাফট ভিলেজ যেটাকে ইংলিশে বলা হচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা বাইরে যাব, দিয়ে ওখানে গিয়ে টিকিট কেটে সোজা যাব হিউয়েন সাং এর মেমোরিয়ালের দিকটায়। এবারে আমরা এখান থেকে বেরোচ্ছি ক্রাফট ভিলেজ থেকে, দিয়ে ডান দিকে যাব। ওখানে টিকিটটা কাটতে হবে আমাদের ওই হিউয়েন সাং এর ওই মেমোরিয়ালের দিকটা যাওয়ার জন্য। তো এখানে ঢুকতে গেলে আপনাদেরকে 30 টাকা করে টিকিট কাটতে হবে পার হেড। এই কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়ে তারপর ওই সাইডে যাব। হচ্ছে যে আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন, মানে অনলাইন আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন, সেই সুবিধাও রয়েছে। টিকিট কেটে নিয়েছি, এবারে এই মেন রোড দিয়ে আমরা ওইদিকে যাব। ওইদিকে হচ্ছে এন্ট্রি গেট রয়েছে, হিউয়েন সাং মেমোরিয়াল হল লেখাই আছে এইদিকে। হিউয়েন সাং এর মেমোরিয়ালের সামনে এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে গেট, এখানে আমাদের টিকিট কাউন্টারে থেকে টিকিট কেটে নিয়ে এসে এখানে দেখাবো, দিয়ে আমাদের ঢুকতে দেবে। দারুণ বিশাল বড় এরিয়া, সুন্দর করে সাজানো। এক তো একদিকে প্রচন্ড রোদ, তার মধ্যে প্রচন্ড হাওয়াও দিচ্ছে, মানে একদিকে গরম আবার একদিকে ঠান্ডা, সবই হচ্ছে। তো আমি এখন হিউয়েন সাং এর এই বিশাল মূর্তিটার সামনে এসে দাঁড়িয়েছি। এই চীনা পরিব্রাজক যিনি হিউয়েন সাং, ইনি যে এসেছিলেন ভারতে শিক্ষা লাভের জন্য, জ্ঞান আহরণের জন্য সেই নালন্দা বিশ্ববিদ্যালয়। আর ইনি শিলভদ্রের কাছ থেকে, মানে তৎকালীন অধ্যক্ষ শিলভদ্র, তার কাছ থেকেই কিন্তু শিক্ষা লাভ করেছিলেন। এই মেমোরিয়াল হলটি মেইনটেনেন্সের কাজ চলছে, যা দেখে বুঝতে পারছি, রং ফং হচ্ছে। কারুকার্য অসাধারণ, কি বিভৎস সুন্দর কারুকার্য। হিউয়েন সাং এর ট্রাভেল কিভাবে করেছেন, কোথা কোথা থেকে এসছেন, কিভাবে এসছেন, কোন টাইমে এসছেন, সেটা এখানে সব দেওয়া রয়েছে। এবং ভারতের কোথায় কোথায় গেছিলেন সেই সব দেওয়া এর মধ্যে। মানে এই যে পিলগ্রিমেজ লেগাসি যেটা হিউয়েন সাং এর, সেটাই এখানে তুলে ধরা রয়েছে ম্যাপের মধ্যে। মানে ছবির মাধ্যমে দেখুন তার যে যাত্রা, সেই যাত্রাটা দেখানো হয়েছে।
এই বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 603 থেকে 664 এই খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু ভারতবর্ষে আসেন। আর উনি যখন আসেন সেই সময় ভারতের সম্রাট ছিলেন সম্রাট হর্ষবর্ধন। আর এখানে মূলত উনি এসেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা লাভের আশায়, জ্ঞান লাভের আশায়। তো সেই সময় ওখানে যে অধ্যক্ষ ছিলেন শিলভদ্র, উনি কিন্তু তার কাছেই শিক্ষা লাভ করেছিলেন, জ্ঞান লাভ করেছিলেন, এবং তার সেই যে জার্নি, সেই জার্নিটা উনি নিজের লেখার মাধ্যমে প্রকাশ করে গেছেন। এখন আমরা জায়ান্ট টেম্পল দেখতে যাচ্ছি। এগুলো সব কাছাকাছির মধ্যে, খুব একটা ডিস্টেন্স নেই, 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি জৈন টেম্পলের সামনে, বা জৈন টেম্পল বা জায়ান্ট টেম্পল। আমার পেছনেই দেখতে পাচ্ছেন জায়ান্ট টেম্পল রয়েছে, সামনে বড় গেট, আর এই দিকে হচ্ছে মেন মন্দির। কিন্তু আমরা মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও বা ফটো কিছু দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জায়গাতে আপনারা পার্ক করতে পারবেন। পার্ক করার জন্য কোনো টাকা তো নিচ্ছে না দেখলাম আপাতত। জৈনেরা তো 2 রকম ভাগে বিভক্ত, একটি দিগম্বর, একটি শ্বেতাম্বর। তো এটা হচ্ছে শ্বেতাম্বর গোষ্ঠীর মন্দির। আর এইখানে মহাবীর জৈনের প্রিয় শিষ্য গৌতম স্বামী জন্মগ্রহণ করেছিলেন। এই জায়গাটার নাম কুণ্ডলপুর গ্রাম। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে ব্ল্যাক বুদ্ধা দেখতে, যেটাকে তেলিয়া ভান্ডারও বলা হয়। তার কারণ হচ্ছে যে এই ব্ল্যাক বুদ্ধার কাছে লোকের তেল চড়া এবং নিজের মনোকামনা বা উইশ পূরণের জন্য এরকম একটা ব্যাপার থাকে। যারা বৌদ্ধিস্ট তাদের কাছে এটা ব্ল্যাক বুদ্ধা নামে পরিচিত হলো, লোকাল লোকের কাছে কিন্তু এটা তেলিয়া ভান্ডার নামে পরিচিত। মানে বৌদ্ধিস্টরা এটাকে পুজো করেন এনাকে, আর লোকাল যারা লোকজন আছেন তারাও কিন্তু এনাকে পুজো করেন। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থাটা রয়েছে ভগ্নাবশেষ, সেই ভগ্নাবশেষের পাশ দিয়ে এই দিকে হচ্ছে ব্ল্যাক বুদ্ধা যেতে হবে, যেটাকে লোকাল লোকের ভাষায় তেলিয়া ভান্ডারও বলা হয়। ব্ল্যাক বুদ্ধা মন্দিরের দিকেই যাচ্ছি, একটুখানি, খুব বেশি নয়। পাশেই নালন্দার ধ্বংসাবশেষ রয়েছে, সেটাতে যাব। এই যে 4টে দেখানো হয়ে গেল, এই 4টে দেখে আমরা যাবো নালন্দা। ऊपर घी चढ़ेगा, तेल भी चढ़ेगा। और इनको आप लोकल लैंग्वेज में क्या बोलते हैं? इनको क्या? तेलिया बाबा। अच्छा, लोकल लोग इनके पास क्यों आते हैं? हमारा सब क्या वही बोलते हैं कि जब हमारा सबके मनोकामना पूर्ण हो गए, इसको मांगेंगे वो काम के हमारे बाल बच्चा के नौकरी हो जाए, हमारा के बिना शादी हो जाए, बाबा के तेल चढ़ाई वो। अच्छा, संपत्ति हो जाए। ठीक। যে দেখছেন তেল, ঘি এগুলো সব প্রিপেয়ার করছেন এবং এখানে ওনাকে স্নান করানো হবে। দেখুন কিরকম ভাবে তেল ঢালা হচ্ছে মনোকামনা পূরণের জন্য। ঘি দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছে। তাহলে আপনাদেরকে দেখালাম কিভাবে লোকাল মানুষ ব্ল্যাক বুদ্ধা এই যে মূর্তিটিকে ওনারা তেলিয়া বাবা রূপে পুজো করেন, এবং সেখানে কোনো মানত পূরণ হলে বা কোনো উইশ থাকলে বা বাড়ির বাচ্চাদের মানে সুস্থতা কামনা করেও তেল কিভাবে ঢালছে, ঘি দিয়ে কিভাবে স্নান করাচ্ছে, সেগুলো আমি দেখালাম। আসলে এই যে ব্ল্যাক বুদ্ধা যেটা, এটা কিন্তু এই যখন নালন্দায় এক্সকাভেশন চলেছিল সেইখান থেকে কিন্তু পাওয়া গেছিল, তারপর সেটা এখানে স্থাপন করা হয়েছে। এখন 1টা মতো বাজে, বুঝতেই পারছেন রোদ খুব চড়া হয়ে গেছে, টুপি করতে বাধ্য হলাম, উপায় নেই। তেমনি এই কদিন ধরে এই ট্যুর করে করে
রোদে বসে গায়ের রং এমনি গেছে কালো হয়ে যাবে। তো এইবারে আমরা এই গেটের সামনে যাচ্ছি, এখানে আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। যে এক্সকাভেটেড রিমেন্স অফ নালন্দা মহাবিদ্যালয়, এটা কিন্তু এখন এএসআই এর আন্ডারে, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। আর এই দিক দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, এন্ট্রান্স বলে লেখাই আছে। দেখুন এখান দিয়ে দেখতেই পাচ্ছি স্টার্ট তো হয়ে গেছে, কিন্তু আগে আমাদেরকে এই যে বুকিং কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিতে হবে। দেখুন এখানে স্ক্যান করে অনলাইনে আপনারা টিকিট কাটতে পারেন, আর নইলে এখানে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও টিকিট কাটা যায়। প্রত্যেকের জনপ্রতি 40 টাকা করে টিকিট। টিকিট আমরা কেটে নিলাম। তো টিকিট কেটে নিয়ে আমরা এখন যাচ্ছি এক্সপ্লোর করতে। আর এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমাদের ইন্ডিয়ানদের জন্য টিকিট হচ্ছে জনপ্রতি 40 টাকা করে, কিন্তু যদি কারোর বয়স 15 বছরের কম হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু ফ্রি। তবে এক্ষেত্রে তাকে এজ প্রুফ দেখাতে হবে। নালন্দা শব্দের অর্থ দানে অকৃপণ। আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই বিদ্যাদানের ক্ষেত্রে ভারতের ইতিহাসে ভূমিকা কিন্তু অসীম, সেটা আমরা সকলেই জানি, ইতিহাসের পাতায় বহুবার পড়েছি। আর আজকে ইতিহাসের পাতায় যে ছবিগুলো দেখতাম, আজকে চোখের সামনে দেখে সত্যি খুব রোমাঞ্চিত লাগছে যে এক সময় এখানে হিউম্যান সাংয়ের মতো মানুষ এসছেন চীন থেকে, শিলভদ্র, আর্যভট্টর মতো মানুষ এখানে পড়াশোনা করেছেন, শিক্ষাদান করেছেন। তো সত্যি মানে এগুলো একটা দারুণ ফিলিং। আপনারা যদি এখানে কখনো আসেন তাহলে ডেফিনেটলি এটা হাতে ফিল করতে পারবেন। প্রধানত পালি ভাষা এবং সংস্কৃত ভাষাতেই কিন্তু এখানে বিদ্যাদান করা হতো। আর এখানকার পড়াশোনার ধরনটা ছিল শ্রুতি নির্ভর। শ্রুতি নির্ভর মানে কি, আমরা যেমন এখনকার পড়াশোনা কি লিখে লিখে পড়ি, তখনকার দিনে কিন্তু শুনে শুনে মনে রাখার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে শ্রুতি নির্ভর পড়াশোনা। তো তখনকার এই নালন্দাতে কিন্তু সেই রীতিটাই বজায় ছিল। পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, দর্শন শাস্ত্র, গণিত, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত ও চিত্রকলার মতো একাধিক বিষয় কিন্তু এখানে শিক্ষাদান করা হতো সেই সময়। আর্যভট্ট, অতীশ দীপঙ্কর, এনাদের মতো মহান পণ্ডিত ব্যক্তিরা কিন্তু এই নালন্দা থেকেই কিন্তু পড়াশোনা করেছেন। এবং শিলভদ্র, নাগার্জুন, এনাদের মতো অধ্যক্ষরাও এখানে পড়িয়ে গেছেন। তাদের বিদ্যা অন্যের মধ্যে ছড়িয়ে গেছেন, গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। নালন্দা কিন্তু পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে আবাসিক ব্যবস্থা ছিল স্টুডেন্টদের জন্য। আর এখানে পড়াশোনা করতে গেলে স্টুডেন্টদের কিন্তু কোনো রকম ফিস বা বেতন কিছু দিতে হতো না। তাহলে কিভাবে চলতো নালন্দার সব পরিকাঠামোগুলো? তৎকালীন সময়ে যারা যারা এখানে রাজত্ব করে গেছেন এবং সেই সময়কার যত মানে গুণীমানী ব্যক্তি, যারা বড় লোক মানুষ ছিলেন, স্বনামধন্য লোকজন এইখানকার, তাদের কৃপায় কিন্তু নালন্দার ভরণ পোষণ সব চলতো। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজস্ব গ্রন্থাগার ছিল, যেটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটি ছিল রত্নসাগর, একটি রত্নদধিকা এবং একটি রত্নরঞ্জিকা। এই যে নালন্দার এক্সকাভেশনের যেটুকু পার্ট আপনারা দেখতে পাচ্ছেন বা এখানে এলে দেখতে পাবেন, এটা কিন্তু টোটাল বিশ্ববিদ্যালয়ের মাত্র 10%। এই 10%ই কিন্তু খোঁড়া হয়েছে, বাকি 90% কিন্তু এখনো মাটির তলাতে রয়েছে। এখানে প্রত্যেকটা সৌধের পাশাপাশি এরকম করে একটি করে স্ক্যানার দেওয়া আছে, কিউআর কোড, যেটাকে আপনি স্ক্যান করলেই সেই পার্টিকুলার জায়গাটার বিষয় সব ডিটেলস গুলো আপনি জানতে পারবেন। এইটা হচ্ছে সেই জায়গাটা যেটার ছবি আমাদের ইতিহাসের পাতায় খুবই পরিচিত একটি ছবি।
1613 খ্রিস্টাব্দে সম্রাট কুমারগুপ্ত নালন্দার কিন্তু স্থাপন করেছিলেন। তারপর নালন্দায় হয়েছে একাধিক আক্রমণ। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। আর এই প্রতিকূলতাগুলো কি কি? 6ষ্ঠ শতাব্দীতে প্রথমবার নালন্দাতে আক্রমণ করে হুনরা এবং প্রবলভাবে ক্ষতিগ্রস্ত করে। তৎকালীন সম্রাট হর্ষবর্ধন তারপর সেই ক্ষতির পুনরুদ্ধার করেছিলেন। এরপর সেকেন্ড যে আক্রমণটা হয় সেটা 7ম শতাব্দীর শেষের দিকে। আর এই দ্বিতীয়বার যে আক্রমণ, সেই আক্রমণটি করেছিলেন শশাঙ্ক, এবং তাতেও নালন্দা কিন্তু প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতি তখন পুনরুদ্ধার করেন তৎকালীন সম্রাট দেবপাল। নালন্দা প্রথম দুটো আক্রমণ সামনে নিলেও তৃতীয় যে আক্রমণটি হয় সেটি ম্যাসিভ, এবং সেই আক্রমণটি করেন 1193 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি। আর এতেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এই বিশাল শিক্ষা প্রতিষ্ঠানটি, যা ছিল একসময় ভারতের গর্ব। এই বখতিয়ার খিলজির আক্রমণকালে কিন্তু এখানে যে গ্রন্থাগারটি ছিল সেটিকে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়। আর এর সাথে সাথে হারিয়ে যায় ভারতের যে অগাধ ভান্ডার, জ্ঞানের ভান্ডার, সেই 90,000 বই ছিল তার মধ্যে, সেই সব কটা বই। কয়েক মাস ধরে চলেছিল সেই বই পড়ানোর কাজ। মানে ভাবা যায় যে আজকে ভারতের শিক্ষা দীক্ষা কোথায় পৌঁছতো। বখতিয়ার খিলজির এই একটি কাজই ভারতীয় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তখনই ভেঙে দিয়েছিল, যার ফলে সেই সময় পর থেকে সমাজ কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিল জ্ঞানের নিরিখে। নালন্দার এই ধ্বংসাবশেষ যতটুকু এক্সকেভেট করা হয়েছে সেটা মাত্র 10%, কিন্তু এই 10% কিন্তু আপনি একদিনে গোটা দেখে উঠতে পারবেন না। এইসব দেখতে গেলে, গোটা যদি আপনি দেখতে চান, আপনাকে 2 দিন কি 3 দিন, সকাল থেকে সন্ধ্যা অবধি, মানে যতক্ষণ খোলা থাকে, আপনাকে পুরো সময় ধরে দেখতে হবে। তবে আপনি গোটাটা পুরো ঠিকঠাক ভাবে দেখতে পারবেন। আদারওয়াইজ আপনাকে ওই এখানে একটু ওখানে একটু এরকম ভাবেই দেখে চলে যেতে হবে। নালন্দা ধ্বংস হয়ে গেলেও তার যে ধ্বংসাবশেষ এখনো এখানে রয়েছে, সেই ধ্বংসাবশেষের প্রত্যেকটা ইট আজও যেন তার ইতিহাস বহন করে চলেছে, সাক্ষী দিয়ে চলেছে এই বিশ্ববিদ্যালয়ের মহানতার। সম্ভবত তখনকার আমলেরই ট্রেনের মতো কিছু একটা ব্যবস্থা, মানে এটা করে কিছু খাবার দাবার বা শস্য এরকম টাইপের কিছু নিয়ে যাওয়া হতে হয়। এখানে যে এই যে দেখছেন ভেতরে, এইগুলো কিন্তু এক একটা মনেস্ট্রির মতো, এখানে হস্টেলের মতো, ঠিক আছে। এখানে মঙ্করা থাকতো, কখনো কিছু হস্টেল এখানে রয়েছে, মানে এগুলো সব পাশাপাশি রয়েছে, যেখানে কিছুতে মঙ্ক থাকতো, কিছুতে স্টুডেন্টরা থাকতো, কোনো জায়গায় অধ্যক্ষরা থাকতেন, এরকম সব পরপর রয়েছে, এবং প্রত্যেকের পাশে পাশে এরকম ইনফরমেশন দেওয়া রয়েছে। খুব সম্ভবত এটা কোনো পাতকুয়ো টাইপের কিছু, পাতকুয়ো বা কুয়ো যাকে বলা হয় সেরকম টাইপের। এখানে জলাধার ছিল নিশ্চয়ই। চারদিকে কিরকম অবস্থা দেখুন, ভেঙে ভেঙে। প্রায় জায়গাতেই এইরকম টাইপের ব্যাপার দেখা যাচ্ছে। মানে এত মেনটেনেন্স করার পরেও মানুষজনের, মানে কি বলবো, বিবেকেও বাঁধে না, কিছুই না। যেখানে পারে নিজেদের নাম, মানে ঠিক না। এগুলো মানুষদের বোঝা উচিত যে এইসব জায়গাগুলোকে আমাদের রেস্টোর করা উচিত বা এগুলোকে সামলে রাখা উচিত, কিন্তু মানুষ এই জায়গাগুলোকে এইভাবে নোংরা করছে, খুব বাজে ব্যাপার।
নালন্দাটা তো মোটামুটি ঘুরে দেখালাম যতটা সম্ভব হলো। তা আপনারা বাকিটা এলে সময় নিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখবেন। আমরা ইতিহাসের পাতায় যে জিনিস পড়েছি, দেখেছি, শুনেছি, এখানে এসে যদি আপনারা চাক্ষুষী না করলেন তাহলে আর কি লাভ হলো। বিশ্বাস করুন, ইতিহাসের পাতায় পড়ে যত না ভালো লেগেছিল, এখানে এসে সামনে থেকে দেখে জিনিসটাকে টাচ করে ইটগুলোকে ছোঁয়ার পর যেন অনেক বেশি আনন্দ পেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদেরও উচিত এখানে আসা, এনজয় করা। মানে এই অনুভূতিটা কোনোভাবে কাউকে বোঝানো সম্ভব না, এসে দেখতেই হবে। এখানে প্রচুর দেশি বিদেশি মানুষ আপনারা এলে দেখতেই পাবেন, এবং সারা বছরই এই জায়গায় কিন্তু ভিড় লেগেই থাকে। তবে শীতের টাইমটা বা যে সময়টায় ওয়েদার খুব ভালো থাকে, মানে নভেম্বর থেকে আপ টু মার্চের সেকেন্ড উইক, এই সময় অবধি ওয়েদার খুব ভালো থাকে। ওই জন্য এই সময় ভিড়টা একটু বেশি হয়। কারণ খুব গরম পড়ে গেলে তখন এই জায়গা ঘুরতে পারাটা একটু মুশকিল। কারণ দেখতেই পাচ্ছেন অলরেডি এটা মার্চের ফার্স্ট উইক মানে চলছে, আর তার মধ্যেই কিরকম গরমটা লাগছে, মানে রোদটা চড়া রোদ। তো সেই জন্য চেষ্টা করবেন শীতকালীন সময় আসার। আমাদের বিহার সিরিজের ট্যুর এই নালন্দা দিয়ে শেষ হচ্ছে, আর এটাই ছিল আমাদের লাস্ট পর্ব। এইখানেই আমাদের এন্ডিং হচ্ছে এই সিরিজের। আবার পরে কোনো নতুন জায়গায় গেলে তখন সেখানকার স্টার্ট হবে। এখন এখান থেকে আমরা যাব বাইরে, দিয়ে লাঞ্চ করে সোজা বখতিয়ারপুর স্টেশনে যাব। আমরা আজকে সকাল 10টা থেকে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, এবং আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে আজকে 2টোর মধ্যেই। তার মানে হার্ডলি 4 থেকে 5 ঘন্টা লাগবে এই জার্নিটা করতে। আর এখন আমরা লাঞ্চ করে নিলাম একটা ধাবাতে, দিয়ে সেখান থেকে এখন সোজা যাচ্ছি বখতিয়ারপুর জাংশনের দিকে, যেখানে আজকে আমাদের ট্রেন রয়েছে, ফেরার ট্রেন যেটা। তো এখান থেকে বখতিয়ারপুর মোটামুটি 50 কিলোমিটারের আশেপাশে। তো বুঝতেই পারছেন অনেকটাই জায়গা, মানে রাস্তা যেতে অনেকটাই সময় লাগবে। তো আমরা 2:45 নাগাদ আমাদের জার্নি স্টার্ট করেছি বখতিয়ারপুরের উদ্দেশ্যে। এই মুহূর্তে দেখি কতক্ষণে পৌঁছাই। ইনি হলেন কৃষ্ণপ্রসাদ বাবু। আমাদের শেষ দিনের পাবাপুরি ও নালন্দা এনার গাড়িতেই ঘুরেছিলাম আমরা। সব জায়গা ঘুরিয়ে উনি আমাদের বখতিয়ারপুর জাংশনে পৌঁছে দিয়েছিলেন। এতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল মোট 3000 টাকা মতো। ওনার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। আমরা প্রায় 1 ঘন্টার মধ্যেই বখতিয়ারপুর জাংশন স্টেশনে পৌঁছে গেছিলাম। এটি জাংশন স্টেশন হলো, এখানে একটি সমস্যা হলো কোনো রকম ওয়েটিং রুম নেই এখানে। তাই আপনারা নালন্দা পাবাপুরি দেখার জন্য খুব সকাল সকাল না বেরোলেও চলবে, এবং যখনই বেরোবেন এই জায়গাগুলো একটু সময় নিয়েই ঘুরে দেখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।